ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু উগ্রবাদীরা। এই সময় তারা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে, ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। শুধুমাত্র দুঃখ প্রকাশ করে আর নিন্দা জ্ঞাপন করে এই ঘটনার শেষ হবে না। দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখাই দিছে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান। এবার নরেন্দ্র মোদীর আর কোনো খাওয়া হচ্ছে না। নরেন্দ্র মোদীর ভারতের 7 সিস্টার দখলে কিন্তু বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এবার খেয়ে না খেয়ে লেগে গিয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে সীমান্ত রক্ষীরা সকলে কিন্তু সাবধান, যে কোনো সময় ভারতে আক্রমণ করে ফেলতে পারে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন। আমি আর বেশি কথা না পারি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু উগ্রবাদীরা। এই সময় তারা বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে, ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে সন্ধ্যা থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র অধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চের ব্যানারে জড়ো হতে থাকে ছাত্র জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় সবাই। আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না, ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। যে দিল্লিতে খুনি নয়, সেই দিল্লির সাথে কোনো বন্ধুত্ব নয়। বিক্ষোভ সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনাররা যুক্ত হন বিশাল মিছিল নিয়ে। জগন্নাথ হল নাকি ভারতের দালাল? জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো? এই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট, দিল্লির কোনো মায়াকান্নার দরকার নাই। এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোন দাস তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোন শেখ হাসিনার সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এ সময় ভারতের সাধারণ নাগরিকদের উগ্রবাদী গোষ্ঠীগুলোকে রুখে দেওয়ার আহ্বান জানান সদস্য সচিব আরিফ সোহেল। ভারতের জনগণ, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, যদি আমাদের ভাই আফগানকে খুন করা হয়, যদি আমাদের বোন ফেলানি কাটাতারে ঝুলে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিভিন্ন রাজ্যে বাংলাদেশ হাইকমিশন অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথাও জানিয়েছে নয়াদিল্লি। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যথাযথ তদন্তের আহ্বান জানায় ঢাকা। শুধুমাত্র দুঃখ প্রকাশ করে আর নিন্দা জ্ঞাপন করেই এই ঘটনার শেষ হবে না। ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে। তার এক ডাকের পরে ভারত জুড়ে যা ঘটছে সেগুলোর জবাব আসলে কি? আমাদের দেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তারও শক্তভাবে আসা উচিত। দর্শক, আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে। সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চলছিল, আর স্ক্রিনের এক অংশে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমাদের আগরতলায় থাকা, ভারতের আগরতলায় অবস্থিত যে কুঞ্জবন এরিয়া আছে, সেখানে আমাদের বাংলাদেশের সহকারী হাই কমিশন একটা অফিস আছে। সেই অফিসের সামনে উগ্রবাদী হিন্দুরা আপনার সেখানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। মানে এখানে এরা স্লোগান দিয়ে দিয়া, জয় শ্রীরাম স্লোগান দিয়া, বাংলাদেশ নিপাত জয় স্লোগান দিয়া, তারপর ইস্কনের পক্ষে স্লোগান দিয়া তারা সেখানে থাকা একটা অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীদের উপরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ দিচ্ছি ভারতের পুলিশকে এবং সেখানে থাকা তাদের যে আর্মিকে, তারা পরিস্থিতি কন্ট্রোলের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, এটা অস্বীকার করার মতন সুযোগ নেই। এর আগে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠন, হিন্দু সংঘর্ষ সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের সহকারী হাই কমিশনের জাস্ট মাত্র 500 মিটার সামনেই বিক্ষোভ সমাবেশের এই আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাই কমিশন মুখে রওনা করে মিশনের 200 মিটার অদূরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল বাধা অতিক্রম করে এক পর্যায়ে মিশনের মূল গেটের সামনে উপস্থিত হয়ে যায়। আর সে সময় তাদের পক্ষ থেকে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মোহাম্মদ আলামিন, প্রতিনিধি দল এবং জেলার এসডিএম এর সাথে যখন কথা বলছিলেন, 2 মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেটে অবস্থানরত উত্তেজিত জনতা আমাদের যে অফিস ছিল সেই অফিসের গেটে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনার কি বলা যায় তাদেরকে থামানোর চেষ্টা করে। তারা মিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে সেখান থেকে টেনে নামিয়ে পদদলিত করে এবং ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে, পাশাপাশি ফুলের টব ভেঙে ফেলে। এই সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা ছিল তারা ভয়ে ওই রকম আসলে ভূমিকা পালন করেনি, এটাও দেখেছি আমরা। বাংলাদেশ মিশনের সার্বক্ষণিক নিয়োজিত নিরাপত্তা কর্মীর মিশনের পেছনের দরজা খুলে দিয়ে বিক্ষোভকারীদের মিশনের মূল ভবনের প্রবেশেরও সুযোগ করে দেয়। তার মানে এইখানে যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু ভারতের নাগরিক, তারাও হিন্দু। এই আন্দোলনে তারা কিন্তু এখানে একটা ভূমিকা পালন করছে। এমত অবস্থায় মিশনের অপর একটি নিরাপত্তা বিষয়টি বুঝতে পেরে পেছনের দরজা লাগিয়ে দিয়ে মিশনের মূল ভবনের নিরাপত্তা রক্ষা করে। মানে বুঝতে পারছেন, নিরাপত্তা রক্ষীদের মধ্যে 2টা টিম আছে, একটা গেট খুলে দিছে এদেরকে ভিতরে আসতে, আরেকটার আবার এখানে এসে সেভও করছে। এখন আমার মনে হয় যে এটা নিয়ে যারা এই যুদ্ধ খেলা চাচ্ছে, যারা মনে করছে যে ভারতের সাথে যুদ্ধ করবে, তো বিক্ষোভটা হাসনাদের উদ্দেশ্যে বলে ঢাকা শহরে ডাক দিয়ে লাভ নাই। তো এক কাজ করো, যারা বিক্ষোভ করার জন্য চিন্তা ভাবনা আছে তোমরা সীমান্তে চলে যাও, তোমরা ভারত সীমান্ত দিয়ে সুতাকান্দি দিয়ে তোমরা চলে যাও ভারতের অভ্যন্তরে, ওইখানে গিয়ে লড়াই টড়াই করে আবার বীরের বেশে বাংলাদেশে ফিরে আসো। কারণ একটা জিনিস লাগাই দেওয়া সোজা, এটা নিয়ে লাগাই দেওয়া সোজা, কিন্তু এটা মানে ট্যাকেল দেওয়ার মতন আসলে পরিস্থিতি আছে। যারা মনে করছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই মুহূর্তে, ভাই আপনারা বাংলাদেশটাকে ডিস্টার্ব না করে সীমান্তে চলে যান, যাইয়া সেইখানে গিয়া তাদের দেশের নাগরিকরা যেমন জোর করে ঢুকতে গেছে, তো আমাদের দেশের নাগরিকদের যারা এরকম ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেন্টালিটিতে ঢুকে গেছেন, তো আপনারা এক কাজ করেন, আমরা সীমান্তে যান, যারা আছেন পুরো টিম বাংলাদেশ থেকে 2-1 লক্ষ মানুষ, ওইখানে গিয়ে আপনারা যুদ্ধ করেন। পুরো দেশের অবস্থা 12টা বাজে দিচ্ছেন। যারা এগুলোর পিছনে ইন্ধনদাতা তারা কি এখানে রাজপথে কেউ আছে? ঢাকা শহরের নিরাপত্তার মধ্যে বসে ভারত বিরোধী বিক্ষোভ দেওয়া কাজ হবে? ভারত যেটা শুরু করছে এটা শুরুতে অংশটা কিন্তু আমাদের এখান থেকে একটা অংশ কিন্তু আমরা শুরু করছি, ভারতের ইসকনের যেই অনুসারীরা আছে তারাও শুরু করছে। মানে বিষয়টা এইভাবে শর্ট আউট হওয়ার বিষয় না। 2-4-100 মানুষ মরে যাবে, তো কারা মরবে? সীমান্তে যাদের বাড়িঘর আছে তারা কেন মরবে? ভারতের যারা যুদ্ধ করতে আগ্রহী এবং বাংলাদেশে যারা যুদ্ধ করতে আগ্রহী, ওই ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা জায়গা চিহ্নিত করে দেয়া, তোমরা এখানে লাঠালাঠি করে দেখাই দিয়ে আসো তোমরা কে কতটুকু পাওয়ারফুল, যাও, দেশটা ডিস্টার্ব করো না। আর ভারতের মধ্যে আজকে যে ঘটনা ঘটেছে এটার জন্য আসলে কি বিচার আমরা চাইবো? কার কাছে বিচার চাইবো এখন বলেন? তাদের দেশ বিচার করবে? এটা একটা বিবৃতি দিয়ে দিছে, শেষ। এখন আমরা যে আবার ভারতের পতাকা ভারতের হাই কমিশন ভাঙচুর করবো, এরপরে ভারত এমনি সেনা পাঠানোর জন্য রেডি হয়ে রয়েছে, মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে শুকনার মধ্যে। তবে ভারত সরকারের উচিত, মমতার উচিত ক্ষমা চাওয়া বাংলাদেশের কাছে এই অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য, আর যারা এই ঘটনায় জড়িত তাদের দেশের প্রত্যেককে গ্রেপ্তার করা। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাই কমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্যদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে হঠাৎই হামলা চালানো হয়। মুখোশ হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাই কমিশন প্রাঙ্গণে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা, ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। এদিকে বাংলাদেশ সীমান্তের বেনাপোল পেট্রাপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে। হুমকি দেওয়া হয় মুসলমানদের উপর হামলারও। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারত।
এর আগে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয়। ভারতের নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল। আমরা নিশ্চয়ই মন দিয়ে খেয়াল করেছি, কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি ধরনের চাপ তৈরি করতে চাইছে, কেন করতে চাইছে, আমাদের কি করা উচিত, এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণেই ব্যস্ত আছি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা, ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারী যে হাই কমিশন, তাতে ভারতের ওরা খুব উগ্রবাদী আতঙ্কবাদী বলে হিন্দু উগ্রবাদী এবং আতঙ্কবাদীদের হামলা, ভাঙচুর হয়েছে, পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের সভরেন জায়গা, একটা হাই কমিশন বা দূতাবাস এরকমই জায়গা, সেই হামলা হয়েছে। সেটা নিয়ে কথা বলেছি ইনস্ট্যান্টলি। এছাড়াও আরও বেশ কয়েকটা ঘটনা হয়েছে, আমরা একত্র করে একটু কথা বলতে চাই। শুধু সেখানেই না, একটা সিনক্রোনাইজড অ্যান্ড সিস্টেম্যাটিক, এই শব্দটা বাংলাদেশের হিন্দুদের ওপরে তথাকথিত অত্যাচার নিয়ে ভারত ব্যবহার করতে চায়, কিন্তু সিস্টেম্যাটিকলি তারা গতকাল অনেক কাজ করেছে রাদার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য। মুম্বাইয়ে বাংলাদেশ উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, এখানে তারা অতটা কাছে যেতে পারেনি, ভাঙচুর করতে পারেনি। এছাড়াও ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, বিজিবির প্রতিবাদ। সীমান্তের কাছে বেশ কিছু লোকজন একত্র হয়ে তারা উচ্চস্বরে মাইকে আমাদের গালাগাল করে, প্রধান উপদেষ্টা, সরকার, দেশ সবাইকে। খুব বেশি মানুষ একত্র হয়েছে তা না, কিন্তু সেখানে এসেও তারা করেছে এবং আমাদের বিজিবি ওদের বিএসএফ এর কাছে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। নিশ্চয়ই এটাই হওয়ার কথা। এটা শেখ হাসিনার বাংলাদেশ না, একেবারে কৃতদাস কোনো মানসিকতা বাংলাদেশের কোনো সরকারের ভবিষ্যৎ আর থাকা চলবে না। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, শুভেন্দু অধিকারী, মানে খুব বিষয় না, তিনি বলছেন। একটু যদি দেখি, আজকে সিনেমা ট্রেলার দেখিয়ে গেলাম, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণদাস মুক্তি না পেলে 5 দিন স্থলবন্দর বন্ধ থাকবে। এরপর 2025 সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে। আলু পেঁয়াজ কী করে যায় তা আমরা দেখব। এখানে তিনি এমন একটা দাবি জানিয়েছেন যেটা সারপ্রাইজিংলি অনেকের কাছে রেজোনেট করেছে মমতা ব্যানার্জির কাছে। ওটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল। আমি সেই বিষয়ে আসবো, যেটা তিনিও বলেছেন। তারপর তিনি অন্যান্য কথাবার্তা তার চলছে এবং কোনো একটা জায়গায় যেন বলছেন যে কলকাতায় যত আবর্জনা হয় সেটা দিলে বাংলাদেশ নাকি ভেসে যাবে। মানে বাংলাদেশে, মানে কলকাতায় এত আবর্জনা তৈরি হয় কেন আমরা জানি না। যাই হোক, ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ। খেয়াল করি আমরা, বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে জিনিসগুলো আটকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ী আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না। আজ সোমবার সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ রেল স্টেশন দিয়ে বাংলাদেশ এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। এখানে কিছু লোকজন একত্র হয়ে এমনকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিটি সেটা হচ্ছে, আমরা জানি, সেটা হলো মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা। মমতা ব্যানার্জি কি বলেছেন আমাদের সামনে এর মধ্যেই এসছে। তিনি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে চাইছেন, চাইতেই পারেন, কিন্তু চেয়েছেন উনি কি বলেছেন আমি এক্স্যাক্টলি একটু পড়ি। উনি ওনাদের পার্লামেন্টের রীতিমতো বিধানসভায় কথা বলেছেন। এখানে অনেক আলোচনা চলছে, সেটা হলো উনি কেন বলেছেন, কি বলেছেন এবং এটা কতটা প্রেডিক্টেবল, এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আগে উনি কি বলেছেন সেটা একটু শুনতে চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বলেছেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এ বিষয়ে লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। অনেক কথাবার্তা বলছেন। তিনি বলছেন, গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে, তার দল রোজ মিছিল করছে, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, বলেছে সে খাবার দেবে না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন, 2 দেশ কথা বলুক, কিছু না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক, আমরা খাবার জোগাতে পারবো। আরও কিছু কথাবার্তা বলেছেন। এটা ইম্পর্টেন্ট না, যেটা জরুরি কথা সেটা হলো তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আওয়াজ তুলেছেন। এই ব্যাপারটা নিয়েই কথা বলবো বেশি। এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, সেটা হলো বাংলাদেশ খুব কঠোর স্টেটমেন্ট দিয়েছে নিয়ে, আমাদের আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে, এবং এটাকে পূর্ব পরিকল্পিত বলছেন। ইট ওয়াজ এ ভেরি টাফ স্টেটমেন্ট। আমি এই স্টেটমেন্টটাকে যথেষ্ট সঠিক বলে মনে করি এবং এটাকে পরিকল্পিত না বলার কোনো কারণ নেই। খুবই স্ট্রংলি কন্ডেম করেছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে। কারণ কলকাতার ডেপুটি হাই কমিশনে ঘটনা ঘটার পরও আবার এখানে হলো এবং যথেষ্ট প্রস্তুতি ছিল না, পুলিশ অ্যাকশনে যায়নি, সব কথাবার্তা ওখানে বলা আছে। সুতরাং বাংলাদেশের যে অসাধারণ ব্যাপারটা আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম, সেই জিনিসটা আবারও দেখা গেল। এটা চমৎকার ব্যাপার। যাই হোক, আসি মমতা ব্যানার্জির কথায়। তিনি কেন বলেছেন বা ভারতের চারপাশে যা হচ্ছে এটার ভবিষ্যৎ আমরা কি দেখব সেটা নিয়ে কথা বলি। মানে মমতা ব্যানার্জি যখন এটা বলছেন, আমি বলছিলাম যে শুভেন্দু
যিনি আছেন বিজেপির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের শুভেন্দুও মমতার এই কথাটাকেই আবার উল্লেখ করছেন। তিনিও চান এখানে জাতিসংঘের শান্তিরক্ষী আসুক। মানে আমরা তাহলে বরং এটা বলাই ভালো যে ভারত এত বড় দেশ, এত পাওয়ারফুল, এত বড় সুপার পাওয়ার, সো তারাই বাংলাদেশের সৈন্য পাঠাক, তাদের সৈন্য এসে আমাদেরকে একটু সাইজ টাইজ করে দিয়ে যাক। মানে মোদির খাতির আছে, মোদি যে ধরনের সরকার প্রধান, সেই পুতিন তো ইউক্রেনের সৈন্য পাঠিয়েছে, তো ভারত একটু পাঠাক, আমরা একটু দেখি। জাতিসংঘে ডাকতে হবে কেন? আর জাতিসংঘ যদি ডাকতে হয় রাদার ভারতে জাতিসংঘের সৈন্য মোতায়েন হওয়া দরকার। মণিপুরে কি অসভ্যতা, বর্বরতা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, সেখানে জাতিসংঘের বাহিনী মোতায়েন হওয়া দরকার। কাশ্মীরে তো দশকের পর দশক ধরে চলছে, সেখানে বাহিনী মোতায়েন হওয়া দরকার। ইভেন উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে যা হচ্ছে, আরও বহু জায়গায় অনেক বেশি হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে হওয়া দরকার। জাতিসংঘের বাহিনী যদি সত্যিকারে যেতে হয়, আমি দেখলাম ফেসবুকে কেউ আবার এটা নিয়ে ফান করে বলছেন ওখানে সৈন্য যদি মোতায়েন হয়, যেহেতু আমরা জাতিসংঘে অনেক বেশি সৈন্য পাঠাই, আমরাও ওখানে একটু বেশি সৈন্য দিতে প্রস্তুত আছি। জোকস অ্যাপার্ট, ভারতের রাজনীতির অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটটা বিজেপি ওই জায়গায় নিয়ে গেছে এবং তাদের মিডিয়াকে দিয়ে তারা এমন প্রোপাগ্যান্ডা তৈরি করেছে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশকে নিয়ে মারাত্মক মিথ্যে পারসেপশন তৈরি হয়েছে। এখানে হিন্দুরা টিকে থাকতে পারছে না, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের সম্পদের উপর হামলা হচ্ছে, মেয়েরা রেপড হচ্ছেন, নানা রকম ন্যারেটিভ ছড়িয়ে পড়েছে। ফলে যেটা ঘটে, এটাই অনিবার্য ছিল হয়তো। গতকাল সকালে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি কথাটা খুব স্পষ্টভাবে বলেছি, এই ধরনের হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্সকে যখন বিজেপি মারাত্মকভাবে ব্যবহার করতে শুরু করবে, অন্যান্য দলগুলোর জন্য তখন একটা প্রশ্ন তৈরি হবে, সামনে একটা অপশন নিতে হবে তাকে, যে আমি কি এর গায়ে মানে জোয়ারে গা ভাসাবো নাকি আমি অন্য কিছু করব। দুঃখজনকভাবে মমতা ব্যানার্জি ওই জোয়ারেই গা ভাসালেন। উনি যেহেতু পশ্চিমবঙ্গের শুভেন্দু মারাত্মক অ্যান্টি বাংলাদেশ রাজনীতি করছেন, উনি হয়তো হাওয়া বুঝতে পারছেন। মমতার কথা বলছি যে অবস্থান না নিলে তার রাজনীতি খুব টিকে থাকবে না, কিন্তু অত্যন্ত বিভৎস ভয়ঙ্কর একটা কথা বলেছেন। অভ্যন্তরীণ রাজনীতির জন্য হলেও এরকম কথা কেউ বলতে পারে না। রাইটলি আমাদের সবাই সব দিক থেকে কন্ডেম করেছে এবং এসব ফালতু কথা যত বেশি বলা হবে, অনেকেই বলছেন, আমিও সঠিক মনে করি, এটা আমাদের মধ্যকার ঐক্য, আমাদের কিছু ঐক্যের মধ্যে চিড় দেখা যাচ্ছিল এবং চিড়টা ওয়াইডেন্ড হচ্ছিল, সেই জায়গায় এসে এটা আবার নতুন করে ভালো পর্যায়ে যাবে, আমাদের ইন্টিগ্রিটি, আমাদের সলিডারিটি এগুলো আরও বাড়বে, এটা অনেকেই বলছেন। কিন্তু একটা জিনিস সতর্কতা দরকার, ভারত তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে, উপায় নেই ভারতের, বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের। বিজেপি সরকার গত নির্বাচনে হিন্দুত্ববাদকে সিরিয়াসলি সামনে এনে রীতিমতো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে সে আধা খ্যাচড়াভাবে উদ্বোধন করে, আমাদের মনে আছে নিশ্চয়ই, তাদের সবচেয়ে বড় প্রিস্টরা আসেননি, কারণ এই অসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, তারপরও তারা করেছে নির্বাচনকে সামনে রেখে, এবং এক অর্থে ভরাডুবি হয়েছে নির্বাচনে, যদিও তারা ক্ষমতায় আছে। কিন্তু ভবিষ্যতেও তার রাজনীতি এটাই করতে হবে, কারণ এই রাজনীতি কাজ করছে না বলে বিজেপির পক্ষে আর ওয়েলফেয়ার বেসড রাজনীতি করা সম্ভব না, কারণ বিজেপি 10 বছর ক্ষমতায় আছে, আরও সেটা আগাচ্ছে। সে ওয়েলফেয়ারের কথা বলতে গেলে জনগণ প্রশ্ন করবে, বিরোধীরা বলে তুমি তো 10 বছর ক্ষমতায় আছো, তুমি কি করেছো? ফলে বিজেপিকে তার এই হিন্দুত্ববাদী রাজনীতিকে আরও সুর চড়াতে হবে। তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য লোকসভা নির্বাচন দূরে আছে, কিন্তু বহু জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গে সেটা 26 সালে মার্চ এপ্রিলে হবে, খুব বেশি দূরে না, এরকম বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলতে থাকবে। ফলে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে বিজেপি সামনে আসতে চেয়েছে। একটা কথা আমাদের মনে রাখা দরকার, এই টর্চার যত হবে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা বিপদগ্রস্ত আছে, সেটা হলেই তার রক্ষাকর্তা হওয়ার প্রশ্ন আসে। সুতরাং মানুষের হিন্দুরা অত্যাচারিত বিপদগ্রস্ত হোক না হোক, তারা ডিসইনফরমেশন দিয়ে সেটা করবে এবং কিছু ঘটনা ঘটিয়ে সেটা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবে। সুতরাং সামনে এই বয়ানটা আসবে, এভাবে চাপ তৈরি করার মাধ্যমে তার ডোমেস্টিক পলিটিক্স তো ভালো হবেই। সে ডক্টর ইউনূস সরকারের উপরে চাপ তৈরি করে যদি তার পতন ঘটিয়ে দিতে পারে, তাহলে তার পরাজিত হয়েছেন যার হাতে, সেই সরকারের পতন তাকে শান্তি দেবে। শেখ হাসিনা ফিরে আসছে না, অন্য কেউ, অন্য কিছু হলো, সেটাও তাকে প্রাথমিক একটা তৃপ্তি দেবে, তার একটা সাফল্য হিসেবে দেখা দেবে। আর সেটাও যদি না হয়, চাপের ফলে ডক্টর ইউনূস কাবু হয়ে যাবেন, এটা করে তারা বাংলাদেশের কাছ থেকে আরও কিছু লেভারেজ নিতে চাইবেন। আমরা খেয়াল করছি সরকার কিছুদিনের আগেই, 2 দিন আগেই সম্ভবত দেখেছি যে তাদের ফাইবার অপটিক কেবলের ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে কেবলটা নিয়ে যেতে চেয়েছিল, বাংলাদেশ ডিনাই করেছে। সুতরাং চাপ দিয়ে যদি দুর্বল করে ফেলা যায়, তাহলে ডক্টর ইউনূস কমপ্লাই করবেন, অনেক কিছুতে রাজি হবেন, এটা ভাবছেন হয়তো তারা। সর্বোপরি তাদের ইগো, মানে একেবারে ব্যক্তির মতো, তুচ্ছ একজন মানুষের মতো ইগো দ্বারা ড্রেভেন হচ্ছে ভারত, এটা আমরা বহুদিন থেকে দেখছি। তার পতন, শেখ হাসিনার পতনের সাথে তারও পতন হয়েছে, তার ফরেন পলিসির পতন হয়েছে সে ইগোকে স্যাটিসফাই করার জন্য। সো এই সবগুলো কারণ যদি আমরা একত্র করি, তাতে আমরা বুঝি এই ঘটনাগুলোর ইন্টেন্সিটির সামনে বাড়বে। তবে তার ঘটানো ঘটনাগুলো কিন্তু তার জন্য খুব সোজা না। এই যে ভারতের অভ্যন্তরে আমাদের একটা সহকারী হাই কমিশনে
হামলা হয়েছে, যেটা একটা সার্বভৌমত্বে আঘাত করার মতো, এটা ভারত যে কতটা উগ্রবাদী দেশ, কতটা মৌলবাদী দেশ, কতটা আতঙ্কবাদী ওরা বলে, সেই আতঙ্কবাদী তারা এইটা বলার মতো অস্ত্র আমাদের সামনে চলে এসছে। এত মহাপরাক্রমশালী ভারত প্রিভিয়াসলি একটা ডেপুটি হাই কমিশনে ঝুঁকি তৈরি হওয়ার পরও এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফলে ভারত হিসেবে, রাষ্ট্র হিসেবে ভারতের ক্যাপেবিলিটিকে এটা প্রশ্ন করে। আর যদি ভারত ইন্টেনশনালি করে থাকে সেটাও ভয়ঙ্কর, মানে তার ইনক্যাপেবিলিটিও প্রবলেম্যাটিক, আর ইচ্ছা করে করেছে এটা আরও ভয়ঙ্কর। সো এরকম ঘটনা যত ভারতের ভিতরে ঘটবে সেটা আমাদের হাতেও বেশ কিছু অস্ত্র তুলে দেবে। এই সময় আমাদের যেটা করতে হবে, সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আমরা সবাই যেন একসাথে থাকি, একতাবদ্ধ থাকি, সরকারের পেছনে থাকি, সরকারকে সমর্থন করি। নিজেদের মধ্যে পাল্টাপাল্টি যেসব অভিযোগ, হুমকি শুরু হয়েছিল, ট্যাগিং, পাল্টা ট্যাগিং, সেগুলো যাতে আপাতত অন্তত আমরা বন্ধ রেখে এই সময়টা লড়াই করার চেষ্টা করি। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম শান্ত থাকা, আমরা মিছিল করব, প্রতিবাদ করব, ফেসবুকে লিখবো, আমাদের সলিডারিটি দেখাবো, কিন্তু জরুরি কথা হচ্ছে আমরা শান্ত থাকবো। আমরা পাল্টা কোনো আক্রমণাত্মক আচরণ, ভারতের কোনো স্থাপনা, ভারতের পতাকাকে পদদলিত করার মতো ঘটনা ঘটেছে, বা অনেকেই এটাকে আমরা ডিনাউন্স করেছি, এটা অন্যায় হয়েছে, এটা ভুল হয়েছে, আমরা এমন কিছু করব না। এবং অবশ্যই আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি কোনো রকম হুমকি তৈরি হয়, তাদের ব্যক্তিগত জীবনের ওপরে, তাদের প্রতিষ্ঠানের ওপরে, তাদের উপাসনালয়ের উপরে কোথাও যেন কিছু না হয়, এই সব কিছু আমরা খেয়াল রাখবো। আমরা উৎরে যাব, আমি বিশ্বাস করি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।